আমরা আগের লেকচারগুলোতে কঙ্কাল নিয়ে আলোচনা করেছি, অস্থি নিয়ে আলোচনা করেছি, তরুণাস্থি নিয়ে আলোচনা করেছি। আমরা আজকের লেকচারে পেশি নিয়ে আলোচনা করব। পেশি কি? পেশি এক ধরনের কলা বা টিস্যু। আমরা আগেই দেখিয়েছিলাম যে প্রাণী টিস্যু 4 ভাগে বিভক্ত হতে পারে। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, আর একটা কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, আর একটা নার্ভ টিস্যু। এই 3 নম্বর যেটা মাস্কুলার টিস্যু, সেটাই হচ্ছে পেশি বা পেশি কলা। যে কোনো টিস্যু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত, আমরা আগেই সেটা জেনেছি। পেশি টিস্যুও অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। পেশি টিস্যু যে কোষের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা মাসল ফাইবার বা পেশি তন্তু বলে ডেকে থাকি। সুতরাং একটা জিনিস আপাতত একটু মনে রাখতে হবে, যা মাসল ফাইবার তাই আসলে পেশি কোষ। মাসল ফাইবার কিন্তু কোনো তন্তু বা ফাইবার না। মাসল ফাইবারকে যদিও আমরা ফাইবার বলে ডাকছি, তাহলেও প্রকৃতপক্ষে এটা কিন্তু একটা কোষ। এটা একটা কোষ, মাসেল ফাইবার কিছুই না, এটা একটা কোষ। যে কোনো মাসেল বা যে কোনো পেশি আসলে অসংখ্য মাসেল ফাইবারের সমন্বয়ে বা পেশি তন্তুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। একটা পেশির ম্যাক্সিমাম যে অংশ সেটা হচ্ছে পানি। আমরা বলে থাকি যে পেশি কলা বা মাসেলের 75% হয়ে থাকে পানি। মাসল ফাইবার চেনার জন্য আমরা কি করতে পারি? আমরা সবাই মোটামুটি গরু খাসির মাংস তোমরা অনেকেই হয়তো খেয়ে দেখেছো। মুরগির মাংস একটু বয়স্ক মুরগি যদি হয়, বিশেষত দেশি মুরগি, তাহলে আমরা অনেক সময় বলি না যে মাংসে আঁশ হয়ে গেছে, মাংসে আঁশগুলো মোটা মোটা। আমরা এরকম কথা অনেককেই বলতে শুনেছি। এই যে কথাটা বলা হচ্ছে যে মাংসে মোটা মোটা আঁশ বা মাংসে প্রচুর আঁশ হয়ে গেছে, এই আঁশগুলো আসলে কি? এই আঁশগুলোই আসলে মাসল ফাইবার। মাসল ফাইবার আসলে কিছুই না, আসলে একটা মাসল সেল। আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এখন আমরা কয়েকটা শব্দের সঙ্গে একটু পরিচিত হতে চাচ্ছি। একটা হচ্ছে মায়ো। মায়ো শব্দের মানে হচ্ছে পেশি। সার্কো, সার্কো শব্দের মানেও আসলে পেশি। লেমা মানে হচ্ছে পর্দা বা মেমব্রেন। আচ্ছা, মোটামুটি আমরা কয়েকটা কথা একটু শিখে রাখলাম, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। পেশিকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? পেশির অবস্থান এবং কাজের প্রকৃতির উপর নির্ভর করে আমরা পেশিকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি বা কঙ্কাল পেশি, আর একটা হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক মাসেল। আমরা একটা একটা করে এর গল্প বলছি। অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি। আমরা এখানে অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশির একটা পেশি তন্তু বা মাসল ফাইবার দেখিয়েছি, যেটা আসলে একটা সেল। একটা সেলের কি কি অংশ আছে আমরা সেগুলো একটু দেখাই। যেহেতু মাসল ফাইবার একটা সেল, তাহলে নিশ্চয়ই এর একটা সেল মেমব্রেন থাকার কথা। হ্যাঁ, এর একটা সেল মেমব্রেন আছে। এই মাসল ফাইবারের যে সেল মেমব্রেন আছে, এটার নাম হচ্ছে মাসল ফাইবারের সেল মেমব্রেন। মাসল ফাইবার বা পেশি মানে হচ্ছে সার্কো, মেমব্রেন মানে হচ্ছে লেমা। তাহলে এই যে মাসল ফাইবার যে সেলটা, তার যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনটাকে আমরা বলি সার্কোলেমা। এই সেলের যে সাইটোপ্লাজম আছে সেটাকে আমরা বলি সার্কোপ্লাজম। এর যদি নিউক্লিয়াস থাকে তাহলে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসই। এবং একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাসেল সেলের বা মাসল ফাইবারের সাইটোপ্লাজমের ভিতরে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো তন্তু দেখা যায় বা ফাইবার দেখা যায়, সুতার মতো তন্তু দেখা যায়। এই যে তন্তুগুলো, এইগুলোকে আমরা বলি মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল আসলে অ্যাক্টিন এবং মায়োসিন নামে 2 ধরনের প্রোটিন নির্মিত, এবং এই তন্তুগুলোই আসলে সংকুচিত প্রসারিত হতে পারে। এই মায়োফাইব্রিলগুলো সংকুচিত প্রসারিত হতে পারে বলেই পেশি কোষ বা মাসল ফাইবার সংকুচিত প্রসারিত হতে পারে। আমরা পেশির সংজ্ঞা দেওয়ার সময় বলেছিলাম মেসোডার্ম উদ্ভূত বিশেষ ধরনের সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন টিস্যুকে পেশি বলা হয়ে থাকে। তাহলে পেশি কেন সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন? তার কারণ হচ্ছে এই মায়োফাইব্রিলগুলো। আমার মনে হয় তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। আমরা অনৈচ্ছিক পেশির কথা বলছিলাম, তাহলে এটা একটা অনৈচ্ছিক পেশির কোষ বা মাসল ফাইবার। দেখতে মাকুর মতো, মধ্যভাগ স্ফীত, 2 প্রান্ত ক্রমাগত সরু। একটা মাসল ফাইবারের ভিতরে নিউক্লিয়াস থাকে একটাই এবং তা কেন্দ্রে অবস্থান করে, এবং এর ভিতরে কিছু আমরা মায়োফাইব্রিল দেখতে পাই। মোটামুটি এই হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি। এবং অনৈচ্ছিক পেশির গায়ে, অর্থাৎ এই অনৈচ্ছিক পেশির যে মাসল ফাইবার, এই ফাইবারের গায়ের
কিন্তু আড়াআড়িভাবে এরকম আড়াআড়িভাবে কোনো দাগ কাটা নেই, কোনো আড়াআড়িভাবে কোনো ডোরা কাটা নেই। যেহেতু আড়াআড়িভাবে কোনো ডোরা কাটা নেই, তাই এটাকে আমরা মসৃণ পেশি বলে ডেকে থাকি। অনৈচ্ছিক পেশিতে কখনো এরকম আড়াআড়ি ডোরা দেখা যায় না। আমরা এটা ঐচ্ছিক পেশিতে যে দেখতে পাবো, সেটা সামনের দিকে আমরা দেখাবো। আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে অনৈচ্ছিক পেশির কথা। এবার আসা যাক ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির মাসল ফাইবারগুলো বা মাসল কোষগুলো দেখতে আসলে নলাকার, কিন্তু কোনো শাখা প্রশাখা নেই। এরা নলাকার বা টিউবের মতো। আমরা যেমন দেখাচ্ছি, হ্যাঁ এই একটা মাসল ফাইবার এরকম। তাইলে এখানে আসলে দুইটা মাসল ফাইবার, এটা একটা না, এটার উপরের দিকে একটা এবং নিচের দিকে একটা। ঠিক আছে, যে কথা বলছিলাম, মাসল ফাইবারগুলো যদি ঐচ্ছিক পেশি হয়, ঐচ্ছিক পেশির মাসল ফাইবারগুলো দেখতে হচ্ছে নলাকার, এবং একটা মাসল ফাইবারে, দ্যাট মিনস একটা মাসল সেলে নিউক্লিয়াসের সংখ্যা অনেকগুলো থাকে, একাধিক। তো একাধিক মানে কতগুলো? 100 বা তারও বেশি নিউক্লিয়াস থাকতে পারে। এবং নিউক্লিয়াসগুলো দেখো কেন্দ্রের দিকে অবস্থিত না, বরঞ্চ পরিধির দিকেই বেশি অবস্থিত। এবং এই মাসল ফাইবারের গায়ে আড়াআড়িভাবে কিছু ডোরা কাটা আছে, যেহেতু এরকম আড়াআড়িভাবে কিছু ডোরা আমরা দেখতে পাই ঐচ্ছিক পেশির মাসল ফাইবারে, তাই এদেরকে অনেক সময় ডোরা কাটা পেশি বলেও ডাকা হয়ে থাকে, বা অমসৃণ পেশি বলেও এদেরকে বলা হয়ে থাকে। এটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হতে পারে। অন্যদিকে আমরা এই যে অনৈচ্ছিক পেশি যেটা দেখিয়েছিলাম, এটা কিন্তু প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না। এটা আমাদের যে স্নায়ুতন্ত্র দ্বারা অনৈচ্ছিকভাবে সংকুচিত প্রসারিত হয়। স্যার কোথায় থাকে এরকম অনৈচ্ছিক পেশিগুলো? এটা আসলে অন্ত্রে থাকে। আমরা আগেই বলেছিলাম যে অন্ত্রের দেয়ালে পেশি অবস্থান করে এবং সেগুলো অনৈচ্ছিক পেশি, এবং এই পেশিগুলোর যে অনৈচ্ছিক সংকোচন প্রসারণ, সেটাকে আমরা পেরিস্টালসিস বলে। আমরা পেরিস্টালসিস কি এটা নিয়ে আগেই আলোচনা করেছি, এখন আর ডিটেল বলতে চাচ্ছি না। এবং অন্ত্রের দেয়ালে যে অনৈচ্ছিক পেশি থাকে, এটা নিয়েও আমরা আগে কথা বলেছি। তাহলে অনৈচ্ছিক পেশির কাজ বোঝা গিয়েছে। যেহেতু অনৈচ্ছিক পেশি সবসময় বিভিন্ন আভ্যন্তরীণ অঙ্গের গায়ে থাকে, তাই অনৈচ্ছিক পেশিকে আমরা অনেক সময় ভিসেরাল পেশি বলেও ডেকে থাকি। অন্যদিকে ঐচ্ছিক পেশি যেটা, এটা প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হতে পারে, এবং এটা আসলে আমাদের কঙ্কালের গায়ে লেগে থাকে, তাই এদেরকে অনেক সময় কঙ্কাল পেশি বলেও ডাকা হয়ে থাকে। তাহলে এটা গেল ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে হৃদপেশি। আসলে হৃদপেশি আসলে একটা বিশেষ ধরনের পেশি, যার গঠন অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজকর্ম অনেকটা অনৈচ্ছিক পেশির মতো। এটা একটা বিশেষ ধরনের পেশি। এর বৈশিষ্ট্য আসলে কোনোটার সাথেই পুরোপুরি খাপ খায় না। এবং এই হৃদপেশি শুধুমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এবং এই হৃৎপিণ্ডের এই পেশিগুলো কখনো ক্লান্তও হয় না। এটা আর একটা গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য। হৃৎপেশির মাসল ফাইবারগুলোর বৈশিষ্ট্য কি, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। হৃৎপেশির মাসল ফাইবারগুলো নলাকার। হ্যাঁ, তাহলে এটা তো ঐচ্ছিকের মতোই হলো। হ্যাঁ ঠিক, কিন্তু নলাকার হলো, এটা পুরোপুরি ঐচ্ছিকের মতো না। ঐচ্ছিক পেশির মাসল ফাইবারগুলো নলাকার ছিল, হৃৎপেশির মাসল ফাইবারগুলো নলাকার, কিন্তু এতে শাখা আছে। তাহলে হৃৎপেশির মাসল ফাইবারগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ স্যার, হৃৎপেশির মাসল ফাইবারগুলো নলাকার কিন্তু শাখান্বিত। আবার দেখো, ঐচ্ছিক পেশির মাসল ফাইবারগুলোতে নিউক্লিয়াস ছিল একাধিক, অসংখ্য নিউক্লিয়াস ছিল, কিন্তু হৃৎপেশির মাসল ফাইবারগুলোতে নিউক্লিয়াস আছে একটা, এবং নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করে। সুতরাং দেখো, কোনোটাই পুরোপুরি খাপ খায় না, পুরো মেলে না কোনোটার সাথে। আচ্ছা, আড়াআড়ি ডোরা আছে কিনা? হ্যাঁ, হৃৎপেশির মাসল ফাইবারের গায়ে আড়াআড়ি ডোরা আছে, এটা আবার ঐচ্ছিক পেশির সাথে খাপ খাচ্ছে। কিন্তু দেখো, হৃৎপেশির মাসল ফাইবারগুলোর যে জাংশন, একটা মাসল ফাইবার যখন আর একটা মাসল ফাইবারের সাথে সংযুক্ত হয়, এই যে জাংশনগুলোতে একটা বিশেষ ধরনের একটা ডিস্কের মতন জিনিস থাকে, যেটাতে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র হৃৎপেশিতেই পাওয়া যায়, অন্য কোনো পেশিতে, ঐচ্ছিক অনৈচ্ছিক কোনো পেশিতেই এটা পাওয়া যায় না। সুতরাং ইন্টারক্যালেটেড ডিস্ক আসলে হৃৎপেশির একটা অনন্য বৈশিষ্ট্য, শুধুমাত্র হৃৎপেশিতেই এটা পাওয়া যেতে পারে।
মোটামুটি এই হচ্ছে তিন ধরনের পেশি সম্পর্কে যে গল্প, এইটা তিন ধরনের পেশির ছবি আঁকতে শিখতে হবে এবং তিন ধরনের পেশির পার্থক্য প্রায়ই লিখতে আসে। সবসময় যে তিনটার পার্থক্য আসে তা কিন্তু না, কোনোবার হয়তো বা আসে ঐচ্ছিক অনৈচ্ছিকের পার্থক্য দেখাও, কোনোবার আসে অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশির পার্থক্য দেখাও, বিভিন্নভাবে আসতে পারে, তবে তিনটার পার্থক্য পাশাপাশি করে পড়তে হবে। এই তিন ধরনের পেশির পার্থক্য তোমাদের নতুন এডিশনের বইতে দেওয়া নাই। তোমাদের কারো যদি আব্দুল আলিম স্যারের বই থাকে, তোমরা আব্দুল আলিম স্যারের বইয়ে এই তিন ধরনের পেশির পার্থক্য দেখতে পাবে। আর যদি আব্দুল আলিম স্যারের বই না থাকে তাহলে তোমরা পুরনো আজমল আসমত স্যারের পুরনো এডিশনের যে বই, ওইটার প্রাণীবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে এই তিন ধরনের পেশির মধ্যে পার্থক্য পাবে, ওখান থেকেও পড়ে নিতে পারো। আমার মনে হয় তোমরা ব্যাপারগুলো মোটামুটি বুঝতে পেরেছো, তিন ধরনের পেশি সম্পর্কে যে কথাবার্তা সেইগুলো। এখন দেখো, ঐচ্ছিক পেশি তো আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়, আমরা এই ব্যাপারগুলো জানি। হ্যাঁ, ঐচ্ছিক পেশি কি ধরনের কাজ করছে, অর্থাৎ একটা জয়েন্টের উপরে ঐচ্ছিক পেশির কাজ কি। যেমন মনে করা যাক এটা আমার কবজি, এই কবজির এইখানে ঐচ্ছিক পেশি এই আমার কবজিটাকে ভাঁজ করতে সাহায্য করে, আবার দেখো এই আমার কবজিটাকে প্রসারিত করতে সহায়তা করে। তাহলে আমার আঙ্গুলগুলো দেখি, এই যে ঐচ্ছিক পেশি আমার আঙ্গুলগুলোকে ভাঁজ করতে সহায়তা করে, আবার ঐচ্ছিক পেশি আমার আঙ্গুলগুলোকে প্রসারিত করতে সহায়তা করে। আবার দেখো এই আঙ্গুলটা আমি এভাবে ঘুরাতে পারছি, বা এই কবজিটা আমি এভাবে ঘুরাতে পারি। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একটা অস্থি সন্ধিতে আমরা যে মুভমেন্ট বা যে নড়াচড়াগুলো দেখি, এর পিছনে বিভিন্ন পেশি জড়িত থাকে। এই পেশি কি কাজের সঙ্গে জড়িত বা কি কাজ করতেছে তার উপর ডিপেন্ড করে আমরা ঐচ্ছিক পেশিকে আবার বিভক্ত করতে পারি। ঐচ্ছিক পেশিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ফ্লেক্সর। ফ্লেক্সর পেশি কোনগুলো? ফ্লেক্সর পেশি হচ্ছে সেই পেশিগুলো যে পেশি কোনো একটা অস্থিসন্ধিকে ভাঁজ করে বা দেহের কোনো একটা অংশকে আর একটা অংশের উপরে ভাঁজ করে এনে ফেলে, সেটা হচ্ছে ফ্লেক্সর। যেমন আমার কনুয়ের পেশি, এই কনুইটাকে বা আঙ্গুলটাকে, এই যে আঙ্গুলগুলোকে হাতের উপরে এনে ভাঁজ করে ফেললো, এখানে যে পেশি কাজ করে এগুলো হচ্ছে ফ্লেক্সর পেশি। যেমন ফ্লেক্সর পেশির একটা এক্সাম্পল আমরা দিতে পারি বাইসেপস পেশি। বাইসেপস পেশি কি কাজ করে? বাইসেপস পেশি আমাদের কনুইকে ভাঁজ করে ফেলে। ফ্লেক্সর যদি বুঝে থাকি তাহলে এক্সটেন্সর পেশি কি? এক্সটেন্সর পেশি আসলে ফ্লেক্সর পেশির উল্টো কাজ করে, অর্থাৎ ভাঁজ করে রাখা অংশটাকে প্রসারিত করাই হচ্ছে এক্সটেন্সর পেশির কাজ। একটা এক্সাম্পল কি? ট্রাইসেপস একটা এক্সাম্পল। অ্যাবডাক্টর পেশি কি জিনিস? অ্যাবডাক্টর পেশিও একটা ঐচ্ছিক পেশি, যেটা আসলে দেহের কোনো একটা অংশকে দেহ থেকে দূরে সরায় নিয়ে যায়, সেটাকে আমরা অ্যাবডাক্টর পেশি বলে থাকি। যেমন অ্যাবডাক্টর পেশির একটা এক্সাম্পল হতে পারে ডেলটয়েড পেশি, একটা অ্যাবডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি কি? অ্যাডাক্টর পেশি হচ্ছে সেই ঐচ্ছিক পেশিগুলো যেটা দেহের কোনো একটা অংশকে দূরের থেকে দেহের কাছাকাছি অংশে টেনে নিয়ে আসে, তাদেরকে আমরা অ্যাডাক্টর পেশি বলে থাকি। অ্যাডাক্টর পেশির একটা এক্সাম্পল হতে পারে ল্যাটিসিমাস ডরসি। ডিপ্রেসর পেশি কি? ডিপ্রেসর পেশি হচ্ছে সেই ঐচ্ছিক পেশিগুলো যেগুলো দেহের কোনো একটা অংশকে নিচের দিকে চেপে নিচের দিকে নামায় নেয়, তাদেরকে ডিপ্রেসর পেশি বলে থাকি। ডিপ্রেসর পেশির এক্সাম্পল হতে পারে ডিপ্রেসর ম্যান্ডিবুলার পেশি বা ডিপ্রেসর ম্যান্ডিবুলি পেশি। লিভেটর পেশি কোনো একটা অঙ্গকে উপরের দিকে উঠায়, এরকম একটা এক্সাম্পল হচ্ছে ম্যাসেটর পেশি। রোটেটর পেশি কোনো একটা অঙ্গকে ঘোরানোর কাজে জড়িত থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে থাকি পাইরিফর্মিস পেশি, যেটা আমাদের পাকে চারদিকে ঘোরাতে সহায়তা করে। তুমি ইচ্ছা করলে তোমার পা ঘোরাতে পারো, ঘোরাতে পারো মানে মোটামুটি এরকমভাবে চারদিকে ঘোরাতে পারো, ব্যাপারটা এরকমভাবে চারদিকে ঘোরাতে পারো। আচ্ছা, মোটামুটি আজকের লেকচারটা এ পর্যন্তই থাকুক। আমরা সামনের দিন পেশিতে টান পড়ে কিন্তু পেশি কখনো ধাক্কা দিতে পারে না, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এবং হাঁটুর চলাচলে বা হাঁটুর নড়াচড়ায় বিভিন্ন ধরনের পেশি কি কাজ করে সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা গ্রুপে জিজ্ঞেস করবে। সকলকে ধন্যবাদ।